গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 9 মে শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো আগামী 12 মে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের জন্য প্রস্তুতি তুঙ্গে। বিজেপি থেকে শুরু করে অগপ বিপিএফ সব দলই ব্যস্ত নতুন সরকার গঠনের প্রস্তুতিতে। এবারের বিধানসভা নির্বাচনে 102টি আসন নিয়ে ইতিহাস সৃষ্টি করেছে এনডিএ। তবে নতুন সরকারের শপথ গ্রহণ ঠিক কবে হবে এ নিয়ে কিছুটা দুয়াশা ছিল। শুক্রবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেই জানিয়েছেন 12 মে খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের মাঠেই আয়োজন করা হবে শপথ গ্রহণের অনুষ্ঠান। শুক্রবার তিনি জানান 12 মে সকাল 11টা থেকে শুরু হবে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ। তবে এর আগে 10 মে সকাল 10টা থেকে বিজেপির বিধান পরিষদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচন করা হবে। ওই দিনই পরে শরিক দল অগপ এবং বিপিএফের সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে এনডিএর নেতা নির্বাচন করা হবে। এনডিএর নেতা নির্বাচিত হওয়ার পর শুরু হবে পরবর্তী পদক্ষেপ। হিমন্ত বলেন, ওই দিনই রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের কাছে গিয়ে সরকার গঠনের অনুমতি চাইবেন এনডিএর নেতারা। এরপর রাজ্যপাল সরকার গঠনের অনুমোদন দিলেই 12 মে সকালে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। হিমন্ত বলেন, এবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সহ বহু কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকবেন। এছাড়াও অনুষ্ঠানে প্রায় 20টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের বেশ কয়েকজন শিল্পপতিও থাকবেন শপথ গ্রহণ সমারোহে। একই সঙ্গে অগপ, বিপিএফ এবং বিজেপির বুথ সভাপতি এবং গ্রাম পঞ্চায়েত প্রধানদেরও শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হবে। উল্লেখ্য, শপথ গ্রহণ উপলক্ষে ইতিমধ্যেই খানাপাড়ার মাঠে যুদ্ধকালীন তৎপরতায় মঞ্চ থেকে প্যান্ডেল নির্মাণের কাজ শুরু হয়েছে। বিজেপির শীর্ষ নেতারা ঘন ঘন সেখানে গিয়ে কাজের অগ্রগতির খোঁজ নিচ্ছেন। এমনকি খুদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও মাঠে গিয়ে প্রস্তুতি খতিয়ে দেখেছেন। এক কথায় এনডিএ সরকারের তৃতীয় শপথ গ্রহণ অনুষ্ঠানে যে ব্যাপক জাঁকজমক থাকছে সেটা এখন থেকেই অনুমান করা হচ্ছে। অপরদিকে শ্রেণীকক্ষে পড়ুয়ার মৃত্যু, থানায় জমা পড়ল এজাহার। পুত্রসুখে অসুস্থ মা সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। একমাত্র ছেলেকে হারানোর সুখে সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মা। শ্রেণীকক্ষের ভিতর ছাত্রের মৃত্যুর ঘটনায় স্কুল কর্তৃপক্ষ সহ 7 জনকে অভিযুক্ত করে শুক্রবার কাটিগড়া থানায় জমা পড়ল এজাহার। পুলিশ এজাহার গ্রহণ করলেও এখনও পর্যন্ত কাউকে আটক কিংবা জিজ্ঞাসাবাদের খবর নেই। কাটিগড়ার হলিফ্লাওয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলের শ্রেণীকক্ষে বছর 5-এর ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় 24 ঘন্টা অতিক্রান্ত হলেও এখনও শোক কাটিয়ে উঠতে পারছে না কাটিগড়ার মানুষ। মর্মান্তিক এই ঘটনাকে কিছুতেই যেন বলতে পারছেন না লোকজন। কেজি 1-এর ছাত্র সাকিব আলমের মৃতদেহ বৃহস্পতিবার পড়ন্ত বিকেলেই পৌঁছায় গঙ্গাপুরের বাড়িতে। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পোস্টমর্টেম সম্পন্ন হওয়ার পর শিশুর মৃতদেহ বাড়িতে নিয়ে গিয়ে রাতেই যথাযোগ্য ধর্মীয় রীতি মেনে সম্পন্ন হয় জানাজার নামাজ। এরপর মৃতদেহ কবরস্থ করা হয়। সহস্রাধিক লোকের উপস্থিতিতে অনুষ্ঠিত জানাজার নামাজে শিশুর এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্তের দাবি উঠে। শিশুর পরিবারকে ন্যায় পাইয়ে দেওয়ার দাবিতে সোচ্চার হন শোকার্ত মানুষ। শুক্রবার এই ঘটনা নিয়ে স্কুল কর্তৃপক্ষ সহ 7 জনকে অভিযুক্ত করে কাটিগড়া থানায় জমা দেওয়া হয়েছে এজাহার। শিশুটির কাকা বিলাল উদ্দিন এজাহার জমা দিয়েছেন। কাটিগড়া পুলিশ এজাহার গ্রহণ করলেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করার খবর পাওয়া যায়নি। এদিকে নিজের একমাত্র ছেলেকে হারানোর সুখে অসুস্থ হয়ে পড়েছেন শিশুটির মা। পুত্র সুখে বারবার সংজ্ঞা হারাচ্ছেন তিনি। বারবার জ্ঞান হারানোর ফলে শুক্রবার দুপুরে তার অবস্থা সংকটজনক হয়ে উঠলে সঙ্গে সঙ্গে কাটিগড়া মডেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন তিনি। প্রসঙ্গত, কাটিগড়ার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হলিফ্লাওয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলের কেজি 1-এর ছাত্র সাকিব আলম প্রতিদিনের মতো বৃহস্পতিবারও স্কুলে যায়। ছেলেকে একেবারে সুস্থ অবস্থায় স্কুলে পাঠান মা বাবা। কিন্তু স্কুলে যাওয়ার পর একসময় শিশুটির মৃত্যু হয়। টিফিন খাওয়ার পর একসময় শ্রেণীকক্ষের ভিতরেই লুটিয়ে পড়ে শিশুটি। মেঝেতে পড়ে বেশ কিছুক্ষণ শিশুটি ছটফট করলেও শ্রেণীকক্ষে থাকা 2 জন শিক্ষিকা তা বুঝে উঠতেই পারেননি। অথচ শিশুটি মেঝেতে লুটিয়ে পড়ার আগে এবং পরে তার সহপাঠীরা বিষয়টি এক শিক্ষিকার নজরে নেওয়ার চেষ্টা করলেও শিশুদের কথায় পাত্তাই দেননি শিক্ষকরা। অভিযোগ মতে শিশুটি যখন কাতরাচ্ছিল তখন 2 শিক্ষিকা হুশ গল্পে মশগুল ছিলেন।
কিছুক্ষণ পর বিষয়টি এক শিক্ষিকার নজরে পড়লে তিনি শিশুটিকে উদ্ধার করেন এবং সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু হাসপাতালের চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক এই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেট দুনিয়া রীতিমতো জ্বর উঠেছে, নিন্দায় মুখর পুরো নেট বিশ্ব। অপরদিকে কংগ্রেসের মানসিকতা যেদিকে যাচ্ছে তাতে কংগ্রেস এখন দেশ জাতির পক্ষে হুমকি স্বরূপ। বিজেপির টিকিটে প্রথমবার বিধানসভায় নির্বাচিত হয়ে কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এই পেশায় চাঁচাচুলায় আক্রমণ করেছেন কংগ্রেসকে। তার কথায় কংগ্রেসের মানসিকতা এখন তালিবানি আইএসআইয়ের মতো হয়েছে। তালিবান আইএসআই যদি ধর্মীয় সংখ্যালঘুর জন্য কিছু বলে, কংগ্রেসও সেটাই বলে। কংগ্রেসের টিকিটে 3 বার বিধানসভায় নির্বাচিত হয়েছেন তিনি, কিন্তু দল বদলে এবার তিনি বিজেপির বিধায়ক। কাটিগড়া থেকে প্রথমবার নির্বাচিত হয়েছেন। উল্টো দিকে বিজেপির কাছে পর্যুদস্ত হয়েছে কংগ্রেস। সাম্প্রতিক অতীতের সবচেয়ে খারাপ ফলাফল হয়েছে গৌরবের দলের। তাই বুটের ফলে কুল হারানো কংগ্রেসকে এখন কড়া সুরে আক্রমণ করছেন শাসক জোটের বিধায়করা। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিজেপির প্রত্যেক বিধায়ক টার্গেট করছেন শুধু কংগ্রেসকে। শুক্রবার বিধানসভা চত্বরে সাংবাদিকদের কাছে কমলাক্ষ অভিযোগ করেন কংগ্রেস এখন দেশ জাতির পক্ষে হুমকি স্বরূপ। তিনি বলেন, কংগ্রেসের যে পরিবেশ হয়েছে তাতে এখন শুধু মুসলিম তুষণ কিংবা মুসলিম লীগে পরিণত হওয়ার মধ্যে সীমাবদ্ধ নয় কংগ্রেস। তাদের মানসিকতা এখন তালিবান আইএসআইয়ের মতো হয়েছে। তালিবান আইএসআই যদি ধর্মীয় সংখ্যালঘুর জন্য কিছু বলে, কংগ্রেসও সেটাই বলে। এমন অবস্থা হয়েছে কংগ্রেস নেতৃত্বের যে মুসলিমের বাইরে কিছু চিন্তা করতে পারেন না। কমলাক্ষের প্রশ্ন, কংগ্রেস কেন রাম মন্দিরের বিরোধিতা করলো? সিএ এর বিরোধিতা করার কি কারণ ছিল? লাচিত বরফুকনের জন্মজয়ন্তী পালনেরও বিরোধিতা করেছে কংগ্রেস। কাজিরাঙ্গা এলিভেটেড করিডোরের বিরোধিতা করেছেন গৌরব গগৈ, কিন্তু কেন? মুখ্যমন্ত্রী যদি জনগণের ভালোর জন্য কোনো পদক্ষেপ নেন তাহলে স্বাগত জানানো উচিত, কিন্তু কংগ্রেস সবসময় বিরোধিতা করে। এর কারণ হচ্ছে মুসলিম ভোট। সংখ্যালঘু ভোটের আশায় দলকে নিঃশেষ করে দিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। রকিবুল হোসেনের এজেন্ডায় ধ্বংস হয়েছে কংগ্রেস। কাটিগড়ার বিধায়কের দাবি, কংগ্রেস আগে এরকম ছিল না, হিন্দুদের কথাও চিন্তা করত। উদার ছিলেন কংগ্রেস নেতৃত্ব, কিন্তু ধীরে ধীরে দলটাকে শেষ করা হয়েছে। কংগ্রেসে থাকতে দলীয় মঞ্চে অনেকবার আমি বলেছি যে এক বিশেষ এজেন্ডায় ধ্বংস করা হচ্ছে কংগ্রেসকে, কিন্তু নেতারা এর থেকে বেরিয়ে আসতে পারেননি। তাই পাকিস্তান যদি কিছু বলে কিংবা বাংলাদেশের ইসলামিক নেতারা যদি কিছু বলেন, কংগ্রেস নেতারা এখন সেটাই বলেন। এই কংগ্রেস দিনে দিনে ভয়ঙ্কর হয়ে উঠেছে। তাদের মানসিকতা দেশ জাতির পক্ষে হুমকি স্বরূপ। মাত্র 19 জন বিধায়ক জয়ী হয়েছেন কংগ্রেসের, এর মধ্যে মাত্র একজন হিন্দু, তাও তফসিলি জাতির বলে জয়ী হয়েছেন। ফলে কংগ্রেস এখন দেশের প্রতি হুমকি স্বরূপ। অপরদিকে এবার রামকৃষ্ণনগরের জেলা সদরে উন্নীত হওয়ার আশায় মানুষ। বিজেপির বিশাল জয়ে প্রত্যাশা গগনচুম্বী। 1991 সাল বরাক উপত্যকা থেকে আসামে প্রথম পদ্ম ফুটেছিল। রাজ্যে যখন কংগ্রেসের দাপট, তখন বরাকে শুরু হয় গেরুয়া ঝড়। এই উপত্যকা থেকে 9টি আসন দিতে আসাম বিধানসভায় প্রথম বিজেপি যাত্রা শুরু করে। এখন রাজ্যে পরপর 3বার বিজেপি সরকার চলছে। 2026 সালের বিধানসভা নির্বাচনে শতাধিক আসন জিতে এক নতুন ইতিহাস তৈরি হয়েছে রাজ্যে। আর এ রাজ্যে বিজেপি যখন প্রথম খাতা খুলে, তখন থেকে তফসিলি সংরক্ষিত বর্তমান রামকৃষ্ণনগর বিধানসভা শ্রীভূমি জেলার সবচেয়ে বিশ্বস্ত দুর্গ হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলছে। আর গেরুয়া দল ক্ষমতায় ফিরে এই বিধানসভার উন্নতি করাতে কাজ করেছে। মেডিকেল কলেজ, মহিলা কলেজ, উন্নতমানের অডিটোরিয়াম হল, সমাজের আয়ুক্তের কার্যালয়, স্টেডিয়াম নির্মাণ ইত্যাদি অনেক কাজ শুরু হয়েছে। এলাকাবাসী চাইছেন এবার বিএড কলেজ, আইন কলেজ, উন্নতমানের সার্কিট হাউস, সাব ডিভিশনাল কোর্টের সঙ্গে সঙ্গে নতুন জেলা হিসেবে উন্নীত করতে। কারণ জেলা সদরের সঙ্গে এই তফসিলি সংরক্ষিত বিধানসভার দূরত্ব বেশি। আর জেলা সদর বর্তমানে যেখানে রয়েছে সেটি আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া। রাইফেল রেঞ্জে কোনো জেলা সদর হতে পারে না, এমনটাই মত ব্যক্ত এলাকাবাসীর। কংগ্রেস আমলে এসব গুরুতর বিষয়ে তোয়াক্কা করা হতো না। তাদের অভিযোগ, 1978 সালে গোলাপ বরবরা মন্ত্রিসভা চাইছিল জেলা সদর রামকৃষ্ণনগরে স্থানান্তরিত করতে, কিন্তু কোনো অজ্ঞাত কারণে তা হয়ে ওঠেনি। এখন রাজ্যে বিজেপি সরকার, তাই পুরনো ভুল শুধরানোর প্রয়োজন। অন্যদিকে দলীয় দৃষ্টিকোণ থেকেও বহুদিন থেকেই বিজেপির অনুকূলে নয় উত্তর করিমগঞ্জ আসনটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেও উত্তর করিমগঞ্জ আসনটি বিজেপির অনুকূলে আনতে ব্যর্থ হয়েছেন।
ফলে রামকৃষ্ণনগর বিধানসভা, যেটি গেরুয়া দুর্গ হিসেবে পরিচিত, সেই বিধানসভার উন্নতি আরও দ্রুত করা প্রয়োজন, এমনটাই এলাকার বিজেপি নেতা কর্মী সহ সর্বসাধারণ এখন বলতে শুরু করেছেন। সবাই আশাবাদী বিজয় মালাকারকে উজাড় করে ভোট দিয়ে জিতিয়েছেন এই এলাকার মানুষ। তাই বিজয় তার সেরাটা দিয়ে শীঘ্রই রামকৃষ্ণনগরকে জেলায় উন্নীত করবেন তার এই কার্যকালে। এখন দেখার বিষয়, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘনিষ্ঠ বৃত্তের বিজয় মালাকার এই বিধানসভা এলাকার মানুষের প্রত্যাশা কতদিনে পূরণ করেন, আর এই ইস্যু আগামী দিনে আরও জোরদার হবে এমনটা মনে করা হচ্ছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।